সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, কম বেশি কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশে কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে এখন পর্যন্ত বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের সংখ্যা প্রায় 1,30,00,000-এরও অধিক সংখ্যক। এবং ধারণা করা হচ্ছে যে আসলে অস্বাস্থ্যকর জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং সেই সাথে নানাবিধ কিছু কারণ রয়েছে এই ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাবার পেছনে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়েও সুস্থ জীবন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ 1976 সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বব্যাপী যেরকম ডায়াবেটিক রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে কিন্তু বাংলাদেশেও ডায়াবেটিক রোগীদের সংখ্যা নেহায়েতই কম নয়। প্রথমে আপনার কাছে জানবো যে এই সংখ্যাটার বৃদ্ধি পাওয়ার পেছনে আসলে মূল কারণগুলো কি? ডায়াবেটিস বৃদ্ধি পাওয়ার পেছনে একটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, আমরা কম ঘুমাই, অনেক বেশি কাজ করি। সেকেন্ড হচ্ছে আমরা অনেক মোটরাইজ হয়ে গেছি, আমরা হাঁটাহাঁটি করি না, অল্প একটু জায়গা রিক্সা দিয়ে যেতে চাই অথবা গাড়ি দিয়ে যেতে চাই। আগে যেরকম মানুষ হাঁটতো, সেই হাঁটার টেন্ডেন্সি কমে গেছে। কায়িক পরিশ্রম কম হলে দেখা যায় যে মানুষ মোটা হয়, এবং মোটা হলে মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর হচ্ছে ফুড অ্যালটারেশন, খাদ্যে ভেজাল, এটা বলে এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স, নানান রকম কেমিক্যাল, পেস্টিসাইডস, এগুলোর কারণে আমাদের প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কমছে এবং আমরা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তারপর হচ্ছে স্ট্রেসফুল লাইফ, যখন আমাদের শরীরে, আমাদের মনে যখন অনেক স্ট্রেস থাকে, তখন আমাদের শরীরে কয়েকটা হরমোন তৈরি হয়, এটাকে বলে আমরা স্ট্রেস হরমোন, যেমন গ্রোথ হরমোন, গ্লুকাগন, এপিনেফ্রিন, গ্লুকোকর্টিকয়েড। এই হরমোনগুলো আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি হয়, সেই ইনসুলিনটাকে কাজ করতে দেয় না, যার ফলে দেখা যায় যে আমাদের শরীরের যে গ্লুকোজটা সেটা মেটাবলাইজড হয় না এবং দেখা যায় যে ডায়াবেটিসে রূপান্তরিত হয়। এবং আমাদের এখনকার সময়ে অ্যালার্মিং যেটা হচ্ছে আমাদের শিশুদের ডায়াবেটিস। আগে জানতেন যে এরকম ডায়াবেটিস মানে বুড়োদের রোগ, প্রেশার মানে বুড়োদের রোগ, হার্টের রোগ মানে বুড়োদের রোগ, কিন্তু এখন অল্প বয়সে ছেলে মেয়েদের এই ডায়াবেটিস হচ্ছে। এই যে অল্প বয়সের ডায়াবেটিস, যে বড়দের মতো ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটা বলি আমি, বাচ্চাদের হচ্ছে মোটা হয়ে যাওয়ার কারণে স্কুলে খেলার মাঠ নাই, বাচ্চাদের খেলাধুলার সুযোগ কম এবং স্ক্রিন টাইম। আমরা একটা গবেষণা করেছি ঢাকা মেডিকেলের চারপাশে স্কুলগুলো নিয়ে, তার দেখা যাচ্ছে যাদের স্ক্রিনিং টাইম 2 ঘন্টার থেকে বেশি, তাদের প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রায় 34% বাচ্চা যারা মোটা, তারা কিন্তু প্রি ডায়াবেটিস হয়ে গেছে অলরেডি। আমার ঢাকা মেডিকেল আশেপাশে যে স্কুলগুলো, সেখান থেকে আমরা গবেষণা করেছি। তো স্ক্রিন টাইমের সাথে কিন্তু আমাদের এই ডায়াবেটিস হওয়ার কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে সিচুয়েশনটা খুবই অ্যালার্মিং, এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এবং এই ডায়াবেটিস আসলে চিকিৎসা করে আমরা তো কুলোতে পারবো না। আপনি একটু আগেই বললেন যে 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি এর থেকে দ্বিগুণ, আরো বেশি হতে পারে, এবং তার থেকেও দ্বিগুণ হচ্ছে প্রি ডায়াবেটিস, যারা ডায়াবেটিস হওয়ার পথে আছে, মাঝ পথে আছে, ডায়াবেটিস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সব কিছু মিলিয়ে প্রায় 7-8 কোটি মানুষ কিন্তু অ্যাট রিস্ক অফ ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস। তো এই যে বিপুল জনগোষ্ঠীর ডায়াবেটিস, কিন্তু এই আমরা বিশেষজ্ঞরা কিন্তু ম্যানেজ করতে পারবো না। এখানে দরকার আমাদের প্রতিরোধ, প্রিভেনশন। ডায়াবেটিসের রোগীর সংখ্যা যেন কমে, মানুষ যেন সচেতন হয়, এটাই আমার মনে হয় আমাদের আলোচনার উদ্দেশ্য হওয়া উচিত। যারা প্রি ডায়াবেটিসে আক্রান্ত, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? কারণ অনেকেই কিন্তু মনে করে যে আমার প্রি ডায়াবেটিস মানে আমার এখন পর্যন্ত ডায়াবেটিস হয়নি। আমি বলবো যে প্রি ডায়াবেটিস মানে আপনার ডায়াবেটিস প্রতিরোধের জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনি জানলেন যে আপনি ডায়াবেটিস হওয়ার পথে। এখন খুশির খবর হচ্ছে যারা ডায়াবেটিস হওয়ার পথে, মানে প্রি ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস পুরোপুরি টাচ করে না, আবার নর্মালও না, নো ম্যানস ল্যান্ডে আছে, তারা কিন্তু ফেরত আসতে পারে, এবং ফেরত আসার সম্ভাবনা প্রায় 84%। 100 জন মানুষ যাদের ডায়াবেটিস হবেই, কয়েকদিনের মধ্যেই হবে আর কি, প্রি ডায়াবেটিস হয়ে গেছে, তারা যদি চেষ্টা করে, শতকরা 5 থেকে 10% যদি ওজন কমায়, তারা যদি প্রতিদিন 30 মিনিট করে হাঁটে, তারা যদি সুষম খাদ্য গ্রহণ করে, এবং তারা যদি 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমায়,
তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 84% কমে আসবে। এটা বিএমআই ক্রাইটেরিয়া আছে যে এত ওজনের বেশি হলে তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের সাথে একটা গবেষণা আছে, যদি যাদের বিএমআই 30 কেজি পার মিটার স্কোয়ার, ওজন উচ্চতা অনুযায়ী আমরা একটা মেজারমেন্ট করি, যারা অনেক মোটা এবং যারা প্রি ডায়াবেটিস তারা যদি মেটফর্মিক নামক একটা ঔষধ আছে সেটা যদি খায় তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। সুতরাং যারা অনেক মোটা প্লাস প্রি ডায়াবেটিস তারা ডায়েট, এক্সারসাইজ প্লাস মেটফর্মিন খাবে লো ডোজে, আর যারা মোটা নয় কিন্তু প্রি ডায়াবেটিস হয়ে গেছে তারা শুধুমাত্র লাইফস্টাইল মডিফাই করবে, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এক্ষেত্রে তো আমরা একটা ছোট্ট একটা সামারি নিয়ে আসতে পারি যে ওজন যাদের বেশি থাকে যদি ওজন নিয়ন্ত্রণ নিয়ে আসা যায় সেক্ষেত্রে তিনি অন্যান্য রোগের ঝুঁকিও কমাতে পারবেন, সেই সাথে ডায়াবেটিস হবার মতো যে চান্সেসগুলো সেটা রিস্কও কিন্তু তিনি অনেকটাই কমাতে পারবেন। নিশ্চয়ই, ওবেসিটির সাথে কিন্তু অনেক রোগের যোগাযোগ আছে, স্টার্টিং ফ্রম ডায়াবেটিস, হাইপারটেনশন, তার কোলেস্টেরল লেভেল, তার হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, ঘুমের মধ্যে নাক ডেকে দম বন্ধ হওয়া, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ডিপ্রেশন। কি রোগের সাথে ওবেসিটির যোগাযোগ নেই? প্রত্যেকটা রোগের সাথেই আসলে মোটাপনের যোগাযোগ আছে। সুতরাং ওজন কমাতে পারলে ডায়াবেটিস প্রতিরোধের সাথে সাথে সে অনেক বেনিফিট পাবে। এবং আমরা হিসাব করি যে 1 কেজি যদি কেউ ওজন কমায়, যারা মোটা আছে তাদের 1 বছর আয়ু বাড়বে। আমি এরকমভাবে কনভিন্স করার চেষ্টা করি পেশেন্টদেরকে, 1 কেজি ওজন কমাবে হেলদি ওয়েতে 1 বছর বেশি বাঁচবে যারা মোটা আছেন। হেলদি ওয়েতে ওয়েট কমানো, যেটা কিন্তু অনেকেই এখন ফলো করছে না, সবাই আসলে গুগল সার্চ দিয়ে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু তারা ওজন কমানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের খুবই আনএক্সপেক্টেড কিছু সাপ্লিমেন্ট তারা খাচ্ছে এবং যতটুকু ব্যালেন্স ডায়েট ফলো করা দরকার সেই অনুযায়ী কিন্তু তারা ফলো করছে না। তাদের ফোকাস থাকে যে আমাকে ওয়েট কমাতে হবে এবং কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা বলবো যে সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও ঘুরে বেড়ায় কেমন, সেখানে অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে, ইনকমপ্লিট মেসেজেস থাকে যে কার্বোহাইড্রেট বন্ধ করে, এটাকে বলি আমরা কেটোজেনিক ডায়েট, যেটা বিভিন্ন সময় বিভিন্ন নামে আসলে প্রচার করা হয়। তো এই ডায়েটের মধ্যে 10% কার্বোহাইড্রেট থাকে, এসকেডি যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, অথবা বিভিন্ন নামে প্রচার করা হচ্ছে এখন। তো এটা অনেক হার্মফুল এবং এইসব এলোমেলো ডায়েট খেয়ে অনেক অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আগে আমাদের ঢাকা মেডিকেলে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, উনি সব ওষুধ বন্ধ করে দিয়ে কেটো ডায়েট করেছে। তো এবং আলটিমেটলি উনি ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে ভর্তি উনি মারা গেছেন। তো এরকম প্রায়ই আমাদের ফেস করতে হয় যে এলোমেলো ডায়েট, ভিডিও দেখে ডায়েট করছে, কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছে এবং তার কিডনি ফেলিয়ার হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। এবং একটা গবেষণায় দেখা গেছে যারা প্রয়োজনের থেকে কম কার্বোহাইড্রেট খাবে, সাপোজ যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাবে অথবা 70%-এর বেশি কার্বোহাইড্রেট খাবে, যারা প্রয়োজন থেকে কম কার্বোহাইড্রেট খায় 40%-এর কম, কেটো ডায়েটে কিন্তু 10% কার্বোহাইড্রেট থাকে মাত্র। যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাবে তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় 35% বেড়ে যায়। এটা আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে। সো এই কথাগুলো আমরা আসলে প্রচার করি না, প্রচার করি শুধু যে কার্বোহাইড্রেট না খেলে ওজন কমবে, ডায়াবেটিস ভালো হবে, প্রেশার ভালো হবে, ওষুধ ছেড়ে দিবেন, হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আপনি যে মারা যাচ্ছেন এগুলো করে, সেটার প্রচারণা কিন্তু আমার কম হয়। সেজন্য আমরা বলবো যে চিকিৎসক আপনার বন্ধু, কোনো সময় কোনো ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশে অনেক ডাক্তার রয়েছে, গ্রাম গঞ্জ থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইভেন কি ইউনিয়ন সাব সেন্টারে এখন কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে যেরকম আমাদের নেটওয়ার্ক, সরকারি ডাক্তারদের যে নেটওয়ার্ক, তো আমি মনে করি যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যদি একজন এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি বলেন এটা সম্পর্কে, অথবা আমাদের এখন অনেক নিউট্রিশনিস্ট আসছেন এবং নিউট্রিশনিস্ট আমাদের হয়তো জেলা হাসপাতাল পর্যন্ত, জেলা পর্যায় পর্যন্ত নিউট্রিশনিস্টরা পৌঁছে গেছেন। তারা হচ্ছে যে দে আর অথেন্টিক এবং তারা হচ্ছে স্পেশালিস্ট ডায়েটের ব্যাপারে। যে কোনো রকম বিভ্রান্তি হলে আপনি আপনার ডাক্তার অথবা একজন পাশ করা পুষ্টিবিদকে আপনি জিজ্ঞেস করবেন যে আসলে এটা ভালো না খারাপ। দে আর ইউর ফ্রেন্ডস, তারা আপনাকে সাজেশন দিবে। ডোন্ট টেক এনি ডিসিশন বাই সিইং অনলি ভিডিওস। আমাদের জনগণকে অপচিকিৎসা থেকে আসলে বাঁচাতে পারে। স্যার, জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সেন্টার রয়েছে যেখানে এনসিডি কর্নার নামে কর্নার রয়েছে, যেখানে সব ধরনের নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোর ট্রিটমেন্ট তারা নিতে পারে। কিন্তু অনেকেই কিন্তু এই এনসিডি কর্নার সম্পর্কে আসলে জানেই না যে সেখানে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা আসলে সবাইকে জানানোই দরকার যে বাংলাদেশ সরকারের যে চিকিৎসা সেবা দেওয়ার যে স্ট্রাকচারটা অত্যন্ত চমৎকার এবং বিশেষ করে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এইগুলোর জন্য
আসলে আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সুসজ্জিত একটা সেন্টার করা হয়েছে। আমি প্রায়ই যাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিজিট করতে যাই এবং দেখি যে কার্যক্রম চলছে, এবং সেখানে কিন্তু একজন ডাক্তার থাকে, একজন নার্স থাকে, প্যারামেডিক্স থাকে, তারা কিন্তু সুগার চেক করে গ্লুকোমিটার দিয়ে, এবং ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আছে, এবং বিনামূল্যে সেখানে কিন্তু গ্লাইক্লাজাইড এবং মেটফর্মিন মাঝে মাঝে সাপ্লাই ইন্টারাপ্টেড হয়, কিন্তু চেষ্টা করছে সরকার নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেওয়ার জন্য। এবং গ্লাইক্লাজাইড এবং মেটফর্মিন নামে ওষুধ ডায়াবেটিসের জন্য, এবং ডায়াবেটিসের একটা বই আছে, সেখানে নিউট্রিশন সম্পর্কে বলা আছে, ডায়েট চার্ট দেওয়া আছে, কোলেস্টেরলের ওষুধ অ্যাট্রোভ্যাস্টেটিন সেটা দেওয়া আছে, বিনা পয়সায় পাওয়া যায়, এবং অ্যামলোডিপিন আর হচ্ছে লোসাটার নামে ওই প্রেশারের ওষুধ আছে, এবং পাশাপাশি একজন নার্স তাকে তার যে হেলদি লাইফস্টাইল সম্পর্কে কিন্তু পেশেন্টকে বলে। তো এইগুলো সম্পর্কে আসলে আমাদের সবার জানা নেই, সেই জন্য আমরা এই সুবিধাটা নিতে পারছি না। এবং মাঝে মাঝে গিয়ে দেখি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনসিটি কর্নারটা খালি, কারণ মানুষ জানে না যে এখানে এই চিকিৎসা, এত ভালো চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে থাকে। বলবো যে ডায়াবেটিস হলে, প্রেশার হলে আমাদের মতো বিশেষজ্ঞ দেখানোর জন্য ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। আসলে সরকার চেষ্টা করছে ডিসেন্ট্রালাইজ করার জন্য, আমরা এনকারেজ করছি ডিসেন্ট্রালাইজ করার জন্য। প্রতিটি জেলা উপজেলায় কিন্তু এখন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, এবং আপনি চাইলেই ঢাকায় এসে যে বিশেষজ্ঞ আমাদেরকে দেখাচ্ছেন সেই মানের বিশেষজ্ঞই আপনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনসালটেন্ট রয়েছে, জেলা হাসপাতালে প্রত্যেকটা সাবজেক্টের কনসালটেন্ট রয়েছে। আপনি তাদের কাছে যাবেন, 10 টাকাতে টিকিট করবেন, টিকিট করে আপনি সেখানে দেখাবেন। আপনি ঢাকা শহরে 2000-3000 টাকা খরচ করে আপনি এখানে গাড়ি ভাড়া করে আসবেন, 2 দিন থাকবেন, টেস্ট করবেন, কোনো প্রয়োজন নেই। এবং সরকার উদ্যোগ নিয়েছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই কোয়ালিটি ল্যাবরেটরি সার্ভিস, আমাদের অত্যন্ত চমৎকার টেস্ট করার জন্য যে অ্যানালাইজার মেশিন, এগুলো বসছে কিছুদিনের মধ্যেই, অলরেডি সরকার ঘোষণা দিয়েছেন। আমরা খুবই আশাবাদী যে কোয়ালিটি ইনভেস্টিগেশন যেটা করার জন্য মানুষ ঢাকায় আসতো, সেই ইনভেস্টিগেশন কিন্তু এখন আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পেতে যাচ্ছি। সুতরাং এই যে টার্সিয়ারি কেয়ার হসপিটালের উপর যে প্রেশার, সেটা কমানোর জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে, রোগীদের ভোগান্তি কমানোর জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। এবং এই রোগীরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যদি কোয়ালিটি সার্ভিস পায়, তারা কিন্তু তাহলে ঢাকায় আসবে না। এবং ঢাকায় অত্যন্ত জটিল রোগী যাদেরকে জেলা উপজেলা মেডিকেল কলেজে যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ম্যানেজ করা যাচ্ছে না, শুধুমাত্র সেই রোগীগুলো রেফারেলের মাধ্যমে ঢাকায় আসবে। তাহলে কিন্তু এখানে অত্যন্ত জটিল রোগী, পাশাপাশি দেখা যায় যে সর্দি কাশি রোগীও চলে আসছে ঢাকা শহরে। তো এটা তো আমরা ম্যানেজ করতে পারছি না আসলে শেষ পর্যন্ত, যে জটিল রোগীগুলোকে যে একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে দেখবো, সেটা সম্ভব হচ্ছে না। ওপিডিতে দেখবেন, ঢাকা মেডিকেলে গিয়ে দেখবেন যে একটা আউটডোরে এক বেলায় 200, 250, 300 পেশেন্ট দেখতে হয়। তো এইভাবে তো ভালোভাবে দেখা যায়। এই রোগীগুলোর অনেকেই আছে যারা উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাইলে ট্রিটমেন্ট এবং কোয়ালিটি ট্রিটমেন্ট তারা নিতে পারে। তো এটা আমরা এনকারেজ করছি সবাইকে, আমাদের আশ্বস্ত হওয়া, আমাদের যে বিশ্বাসযোগ্যতা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, রোগীদের আস্থা অর্জন করার চেষ্টা করছি, যে প্রান্তিক লেভেলে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিব। স্যার, আমরা ডায়াবেটিস নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অতিরিক্ত ওজন, মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায়, তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের
অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে, খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের, এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে। তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন। স্যার, বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিসের জন্য আধুনিক কি চিকিৎসা রয়েছে? ডায়াবেটিসের বিভিন্ন রকম স্টেজেস আছে। কেমন বেসিক স্টেজগুলো আসলে যে কোনো চিকিৎসক এটা ম্যানেজ করতে পারবে, কিন্তু যখন অনেক জটিল হয়ে যায় তখন আসলে বিশেষজ্ঞের দরকার পড়ে। এবং এক্সপার্টিজের পাশাপাশি কোয়ালিটি হাইটেক যে ট্রিটমেন্ট ডায়াবেটিসের সেগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে। এবং এর মধ্যে যে অ্যাডভান্স মলিকিউলগুলো মানে অত্যন্ত উপকারী, যেগুলো ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি কিডনিকে রক্ষা করে, হার্ট রক্ষা করে, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে, 34% পর্যন্ত হার্ট অ্যাটাকের রেট কমিয়ে দেয়। এই ধরনের যে মেডিকেশনগুলো অ্যাডভান্স সেগুলো প্রত্যেকটাই কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায়। সপ্তাহে একদিন করে ইঞ্জেকশন পাওয়া যায়। কেমন এগুলো সব চলে আসে। পাশাপাশি যেটা রয়েছে যে আগে যেরকম আমরা খোঁচা দিয়ে সুগার মাপতাম, আঙ্গুলে বারবার খোঁচা দিয়ে মাপতাম, এখন কিন্তু একটা স্টিকারের মতো চলে আসছে। এটাকে বলি আমরা সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। এটা আমরা হাতে এখানে একটু লাগিয়ে রাখলে স্মার্টফোনে 24 ঘন্টা সুগার দেখাবে যে আসলে আপনার এখন সুগার কত আছে। সুগার কমে গেলে অ্যালার্ম দিবে, বেড়ে গেলে অ্যালার্ম দিবে। আরেকটা রয়েছে আধুনিক চিকিৎসার মধ্যে, এটা হচ্ছে ইনসুলিন পাম্প। যে যারা বারবার ইনসুলিন খোঁচা দিয়ে নিতে চায় না, পেইনফুল, তাদের জন্য রয়েছে ইনসুলিন পাম্প। এই ইনসুলিন পাম্পগুলো কিন্তু নিয়মিতভাবে সুগার ইনসুলিন সাপ্লাই দিয়ে যায়, এবং যখন সুগার কমে যায় তখন সাপ্লাই কম দেয়। বডি তার প্রয়োজন অনুযায়ী ইনসুলিন নিয়ে নেয়, সেই পাম্প থেকে বারবার খোঁচা দিতে হয় না। অটো ম্যানেজমেন্ট হয়, অটো ম্যানেজমেন্ট। সে নিজেই সুগার চেক করবে, নিজেই সে ইনসুলিন দিবে। এবং রুগী মাঝে মাঝে ভুলে যায় যে আমার ডায়াবেটিস আছে, কারণ ওর মাপতেও হচ্ছে না, তাকে ইনসুলিনও মেজারমেন্ট করতে হচ্ছে না, তাকে দেওয়া লাগছে না। আলটিমেটলি পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ অনেক ইমপ্রুভ করে। যারা এগুলো ব্যবহার করছে দে আর ভেরি হ্যাপি। এবং এই অ্যাডভান্স চিকিৎসা নেওয়ার জন্য আগে সিঙ্গাপুর, আমেরিকা, ইন্ডিয়া যাওয়া লাগতো, টার্কিতে যাওয়া লাগতো, কিন্তু এই ধরনের ট্রিটমেন্টগুলো বাংলাদেশে সকল অ্যাডভান্স। আমি বলতে চাই যে ডায়াবেটিসের কোনো স্টেজের চিকিৎসা নেওয়ার জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই। প্রত্যেকটা অ্যাডভান্স মলিকিউল এবং অ্যাডভান্স ইকুইপমেন্ট, অ্যাডভান্স যে টেকনোলজি সবই এখন বাংলাদেশে আছে। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শক যারা শুনলেন সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রথমত যে 2014 থেকে আমি শিক্ষার্থীদের সাথে হেলথ এবং হাইজিন নিয়ে কাজ করছি এবং এখনও করছি। তো সেক্ষেত্রে তাদের সাথে শুধু শহরে না, প্রান্তিক অঞ্চলেও আমার তাদের সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব গ্রেডের স্টুডেন্টদের সাথে। তো সেক্ষেত্রে আমি যেটি দেখেছি যে অনেক সময় ভুল তথ্য, সৌন্দর্য বিবেচনার একটা অবাস্তব মাপকাঠি এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে তারা নিজেদের ত্বক এবং চুল এবং সেই সাথে শরীরের ক্ষতি করছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।